আমি যখন ফেসবুকে লাইভ করেছি এবং আপনারা খেয়াল করবেন যে একটা কমেন্ট 1000-এর উপরে 1500-এর মতো কমেন্টস আছে, একটাও আমার বিপক্ষে না, পুরো জনমতটাই আমার পক্ষে। আমাকে একটা মানুষকে বহিষ্কার করলে পরে তার পক্ষে বিপক্ষে আছে। আমি দেখি নাই, আপনারাও দেখতে পাবেন না, ফেসবুকে একটা ব্যক্তি আমার বিপক্ষে বলছে। পুরা জনমতটাই আমার। তারা চাচ্ছিল যে এইটা কেন হইলো, হবে বহিষ্কার কারা, হয় কারা, হয়েছে কিনা। রঞ্জন ভাইয়ের মতো ব্যক্তি যা সারাটা জীবন জেলে গেল, মামলায় গেল, খায় না খেয়ে গেল, জঙ্গলে গেল, ধান খেতে গেল, আর সেই লোকটাকে এইটা তো মানুষ মেনে নিতে পারতেছিল না। এইটা তো বুঝতে পারছে। এবং এই রিপোর্টগুলো এখন আগের সেই দল আর নাই, এখন এলাকার কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ। এইটা চেয়ারম্যান বরাবর, তারেক রহমান বরাবর অবশ্যই নিউজ গেছে, সেন্ট্রালের নেতাদের কাছে নিউজ গেছে এইটা। আর সর্বোপরি আমার জেলার যে উত্তরবঙ্গের যে এই স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের নেতা, উনি ব্যাপারটা উপলব্ধি করতে পারছেন, বুঝতে পারছেন, জনমত জারুপ করছেন। এখানে রঞ্জনের তো কোনোই নাই, এটা করা হয়েছে। তো টুকু ভাই আন্তরিক যে রঞ্জনের এই বহিষ্কারটা উঠে যাক, যার জন্য সে সেন্ট্রালে সুপারিশ করেছে। সে রিজভী আহমেদকেও বলেছে, রিজভী আহমেদ চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে, অবশ্যই কথা বলে আমার এটা তারা যখন দেখছে মিথ্যা, এটা বানানো মিথ্যা, এটা এই অভিযোগের রঞ্জন অভিযুক্ত না, আমাকে শোকজ করা হয়েছে যেটা করে। আমাকে কিন্তু এই চাঁদার ব্যাপারে কোনো শোকজ করে নাই। আমাকে শোকজ করা হয়েছে যে আমি কোনো এক নেতা সম্পর্কে কথা বলছি, সেইটার কারণে আমাকে এটা করা হয়েছে। কিন্তু বহিষ্কারটা আমাকে করা হয়েছে ওই অভিযোগে। তো দুই হয়ে গেল। তো এইটা তো অবশ্যই চেয়ারম্যান সাহেব খেয়াল করেছেন, আমার বিশ্বাস উনি আমার ভিডিও দেখেছেন, ওনার কাছে রিপোর্ট। যারা এখন তো এই যুগে উনি গ্রামগঞ্জে তৃণমূল পর্যন্ত লোক লাগিয়ে রেখেছেন, তার নিজস্ব লোক আছে, কে কী করছে সে লন্ডন থেকে বসে জানে। বাংলাদেশের কতগুলো উপজেলা, কতগুলো ইউনিয়ন, কতগুলো জেলা সব জানে, কোন জায়গায় কে কী করছে সব তার নলেজ এখন এই ডিজিটাল যুগে। তো এইটা যার কারণে আমি কৃতজ্ঞতা জানাই আমার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কৃতজ্ঞতা জানাই আমার জেলার নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের সর্বোচ্চ নেতা যিনি। আমি কৃতজ্ঞতা জানাই রিজভী আহমেদকে, সিনিয়র যুগ্ম সম্পাদক, মহাসচিব। আমি রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমার জেলা বিএনপির নেতৃবৃন্দকে, যারা আমি মনে করি যারা আমাকে এই বহিষ্কারটা করার জন্য সুপারিশ করেছে, আমাকে বহিষ্কার পর্যন্ত নিয়ে গেছে। কারণ ধন্যবাদ তাদেরকে এই জন্যই জানাই যে এইটা না করলে আমি বুঝতে পারতাম না যে আমি এত জনপ্রিয়, মানুষ আমাকে এত ভালোবাসে। আমার জনপ্রিয়তা আরও বাড়ায় দিছে, মানুষের ভালোবাসা আরও বাড়ায় দিছে, আমার প্রতি ভালোবাসা আমার প্রতি সিম্প্যাথি মানুষের আরও বেড়ে গেছে এইটা হওয়ার কারণে। আমিও দেখলাম যে আমার পরিবারও দেখলো যে আমার জনপ্রিয়তা কতটা। আজকে যে কালকে আমার বহিষ্কারাদেশ উদ্ধ হওয়ার পর থেকে যে মানুষের ঢল নেমেছে, আমার বাড়িতে ভোর থেকে শুরু হয়েছে। আমি কালকে রাত 4টার সময় শুয়ে আধা ঘন্টা ঘুমাইছি। এই বিষয়টা হচ্ছে কি, আসলে ছাত্র জীবনে আমাকে হ্যামিলিনের বাসিওয়ালা বলে ডাকতো। সেই জীবনটা এখন 5 তারিখ পরে দেখা গেল যে আমার কাছে এই পরিমাণ লোক আসে, এই পরিমাণ মানুষ, বিশেষ করে ইয়াং যারা ছাত্র নেতাদের কাছে যাওয়ার কথা, সেটা আমার কাছে আসে। যে কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররা, ইয়াং জেনারেশনটা আমাকে অনেক বেশি পছন্দ করে এবং আমার কাছে আসে। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, আর আমি যেহেতু জেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট, আমি একমাত্র ব্যক্তি যে জোর দিয়ে ভোট চেয়েছি যে সম্মেলন হবে, ভোটের মাধ্যমে হবে। আর আমি জানি যে ভোটের মাধ্যমে হলে পরে আমি জীবনে ভোটে কখনো কারণ কলেজে আমি বারবার সর্বোচ্চ ভোট পেয়ে উঠেছি। তো এইটা তারা বুঝতে পারছে, আমার দলের ভিতরে যারা আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী, তারা বুঝতে পারছে যে এই তো ভোট চাই, ভোট হলে পরে তো উঠে যাবে। যার জন্য আমাকে তারা সারা জীবনে আমি যেটা করিনি, আমার জীবনে আমি যেভাবে আমি মিডিয়াতে এবং লাইভে এসে বলি যে আমি জীবনে কোনো দিন চাঁদাবাজি করিনি, কেউ বলতে পারবে না। আমি আজকেও আপনাদের চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলছি যে আমার জীবনে কেউ বলতে পারবে না যে চাঁদাবাজি করেছি, কমিটি বাণিজ্য করেছি, কারোর সাথে চিটারি বাটপারি করে টাকা নিয়েছি, বউ বাচ্চাকে কষ্ট দিয়েছি, খাওয়ার অভাব দিয়েছি, বাপের দেওয়া 3 তলা বাড়ি বিক্রি করে আজকে টিনের ঘরে আসি, কিস্তি নিতে হয়েছে, সুদে নিতে হয়েছে, এই টাকা শোধ করতে যা বিল্ডিং বিক্রি করে দিয়ে টিনের ঘরে আসি আমার জীবনে। আর 5 তারিখ পরে তো প্রশ্নই আসে না। আমি তো ক্লাস 7 থেকে পলিটিক্স করি, তখন সাত্তার সাহেব রাষ্ট্রপতি ছিলেন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি এই কৃষিগঞ্জ কলেজ মাঠে আইসা মিছিল করি ছাত্র দলের। এই জন্য প্রতিদিনই টিফিনে যাই, সেটা স্কুলে বেতের বাড়ি খেতাম। তো ওই সময় থেকে আমি পলিটিক্স করি। সেই পলিটিক্সে 87-তে এরশাদ সাহেব যখন কলেজ মাঠে আসে, কলেজ মাঠে তাকে নামতে বাধা দিই।
হেলিকপ্টারের নিচে আমি স্লোগান দিই, হেলিকপ্টার নামতে অনেক সময় লাগে। পরে আর্মি ধাওয়া দেওয়ার পরে বেরোয় আসি। তো ওই সময় ওই মামলায় আমি ধরা পড়ে যে জেলে যাই এবং জেলের ভিতরে আমি লুঙ্গি পরা শিখছি, জেলের ভিতরে আমার দাড়ি মোছ হয়েছে। সেই যে আমার হাফ প্যান্ট পরা অবস্থায় আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েই চলে গেছি জেলে, ওই যে শুরু আমার। তারপরে শেষে এবার আমি অনেকবার আমি জেলে গেছি, যেটা আমাদের অনেক নেতাই যায় নাই। তারপরে তো এই 17 বছরে তো জেলে একটা বছরও বাদ নেই। 17 বছরে তো 19 বার জেলে গেছি আমি, 19 বার 20 বারের উপরেই জেলে গেছি। তো এইটা তো আমার ওই সময় আমার যে জেল জীবনটা শুরুটা হয়ে গেল। এই 17 বছরের মামলা আপনার 74টা মামলা আমার, 74টা মামলার ভিতরে তো একটা মামলা আমি একাই আসামি, যেটা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির দেয় যে আমাকে ধরলো, সেটা তো আমি একাই আসামি। এই 74টা মামলা নিয়ে আমি প্রতি বছরই জেলে, প্রতি বছরে শীতেও থাকি জেলে, গরমেও থাকি জেলে। তো এইটা আমার জীবন গেছে। আর বাইরে থাকলে পলায় থাকতে হয়েছে। পরিবার তো আমি আসলে আমার বউ বাচ্চাকে ওইভাবে সময় দিতে পারি না, আমাকে পলাতক থাকতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। হ্যাঁ, তো যার কারণে অত সময় দিতে পারি না। তারপরেও আমার যে রাজনৈতিক, এটাই আমার যে রক্তে মিশে গেছে, এটার বাইরে আমি যাইতে পারিনি। যার জন্য আমি যে কোনো কিছু করা বা কোনো ব্যবসা বাণিজ্য ভালো করে করা, সেটাও করতে পারিনি। কারণ এই অভাবনাটাই আমার ছেলে পেলে বউ বাচ্চাকে আমি এই করে তাদেরকে মানুষ করছি।